গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো সোমবার আর এখন সকাল 9টা বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আজকে আমরা যাব, এই কোথায় জানি যাব? রস আইল্যান্ডে। হ্যাঁ, আমরা আজকে যাব রস আইল্যান্ডে। চলো ব্রেকফাস্টটা করে তারপরে কথা বলছি। লুচি আর ডাল মিষ্টি, এই হলো ব্রেকফাস্ট। ডিম সেদ্ধ ওদের জন্য, আজকে আমাদের তো নিরামিষ। হ্যাঁ সেটাই, আজকে সোমবার, আমার আর কৃপার নিরামিষ, তাই আমরা ডিম সেদ্ধ খাচ্ছি না। এখন কি ওই স্পিড বোটে উঠতে হবে? হ্যাঁ, স্পিড বোটে উঠতে হবে। আজকে আমাদের আন্দামানে দ্বিতীয় দিন। আমরা যেহেতু একটা প্যাকেজ ট্যুরের সাথে এসেছি, তো তারাই আমাদের সমস্ত কিছু অর্গানাইজ করে দিচ্ছে। খাওয়া দাওয়া, গাড়ি, বোট, কিভাবে কোথায় কখন ঘুরতে যাব, পুরো প্ল্যানিংটা তারাই আমাদেরকে করে দিচ্ছে। আমাদের এসব নিয়ে কোনো চাপ নিতে হচ্ছে না। পেট ভরে ব্রেকফাস্ট করে গাড়িতে করে চলে আসলাম আমরা জেটির এখানটাতে। এখানে তো প্রচুর বোট দেখা যাচ্ছে। কী ধরনের বোটে উঠবো তা জানি না, তবে এখানে অনেক রকমের বোট দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে এসে আমাদের আরও বেশি ভালো লাগলো। আর এখানের জলের রং তো একদম নীল, দেখলেই না মনটা জুড়িয়ে যায়। আমরা জেটির এখানটাতে না অনেক সময় ছিলাম। যেই বোটে আমাদের যাওয়ার কথা ছিল সেই বোটটা চলে গেছে আমাদের, তাই নেক্সট বোটের জন্য ওয়েট করতে হয়েছে। ব্যাস স্যার, আটকে দাও সামনেটা। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে গেছে। না না, বাদাবাদি করে আর না, এই জায়গাটা হঠাৎ করে নিচে হয়ে গেছে। কি হয়েছে? কি হলো? আর এটা খোলা নৌকা বলে তুমি বেশি বুঝতে পারছো, কালকে যেমন ক্রুজ হবে তখন তুমি বুঝতে পারবে। খুব আনন্দের সাথেই বোটে উঠলাম। কিছুক্ষণ সময় বোটটা বেশ ভালোভাবেই চললো। তারপর যখন মাঝ সমুদ্রে আসলো তখন বোটের এই নাচানাচি শুরু হয়েছে, আর সেই সাথে আমারও নাচানাচি শুরু হয়েছে। এমনিতে আমি এই জল, তারপর বোট, এগুলোকে ভয় পাই। যখন মাঝ সমুদ্রে বোটটা এসছে সেই সময় তো আর ভিডিও করা হয়নি, তখন তো আমি শুধু ঠাকুরের নাম স্মরণ করছি আর কৃপা আমাকে শুধু সান্ত্বনা দিচ্ছি। ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না। মাঝ সমুদ্রে কোনো কূল কিনারা দেখা যাচ্ছিল না, তার মধ্যে বোটটা এরকম লাফালাফি করেছে আর ওই সামনের দিকে না জল হিচকে শুধু আসতো। সামনের দিকে যারা বসেছিল তারা তো ভিজেই গেছে। আমি দেখো কিভাবে বোট থেকে মানে দৌড়ে দৌড়ে নামছি, মানে আমি এখান থেকে পালিয়ে আসতে পারলে বাঁচি। জলটা কি পরিষ্কার দেখো, নীল জল। धक्का मारेगा, मजाक के चक्कर में सब पानी में चले जाएगा। চলে গেছে মাছ। দাঁড়াইলে মানে আওয়াজে মাছ আসবে। ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে। ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। হ্যাঁ, দাঁড়াইলে মাছ আসবে না। হ্যাঁ, দাঁড়াইলে আর উপরে চলছে না, মাছ ভয় আসবে। এক বোট থেকে নেমে আরেক বোটে সাথে সাথে উঠলাম। আমরা এখন গ্লাস বোট করছি। এখানে তো প্রচুর ওয়াটার রাইড, তারপরে ওয়াটার গেম রয়েছে, কিন্তু ওইসব
কিছু করার মতো সাহস আমার তো নেই, আর আমি কাউকে করতেও দেব না। আমার হাজব্যান্ড বেশ কয়েকবার স্কুবা করেছে, ও যখন ব্যাংককে যায় তখন প্রতিবারই স্কুবা করে আসে। তো এখানে আর ও স্কুবা করেনি। আর কৃপা জানে যে আমি ওকে করতে দেব না, সেই জন্য ও কোনো বায়নাও ধরেনি। আর অর্জুনের তো বয়স হয়নি, 12 বছরের আগে এইসব করা যায় না। তো ওই জন্য আমরা গ্লাস বোটটাই করলাম। আর এই গ্লাস বোটের জন্য 1200 করে টাকা নিয়েছে। এটাও আমাদের আর কি যে অর্গানাইজ করে নিয়েছে তার মাধ্যমেই করা হয়েছে। তবে এটা দরদাম করে কিন্তু 800 বা 1000 টাকা করা যায়। যদি আমরা সরাসরি এটা করতাম তাহলে 800 বা 1000 টাকাই করতে পারতাম। যেহেতু আমরা এজেন্টের মাধ্যমে এসেছি সেই জন্য তো একটু টাকাটা বেশি দিতেই হবে। এই বোটের মধ্যে যে গ্লাসটা রয়েছে এটা তো ম্যাগনিফাই গ্লাস, এটা দিয়ে সমুদ্রের নিচের প্রবালগুলোকে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু ভিডিওতে অতটা ভালো আসেনি। ওই যে কালো মাছটা দেখো কত বড়। নিচে দেখো মা, তোমার এখনো নাম দেখো, তুমি পায় মাটি পাবা। এখানে ভয় তুই কোরাল ধরতে পারবা? তোমার টেনশন হচ্ছে যাবে। আমরা এখন আছি নর্থ বে আইল্যান্ডে। আমরা গ্লাস বোটটা কিন্তু নর্থ বে আইল্যান্ডেই করলাম, তোমাদেরকে বলা হয়নি আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো। আজকে আমরা নর্থ বে আইল্যান্ড আর হলো রস আইল্যান্ড, এই দুটো আইল্যান্ড ঘুরবো। আর এখানে দেখো এই যে এগুলো হলো অক্সিজেন সিলিন্ডার, এখানে স্কুবা করানোর প্র্যাকটিস করা হচ্ছে। মানে এখানে আর কি প্র্যাকটিস করানো হবে, আর ভিতরে কোন দিক দিয়ে যেন আর কি স্কুবা করানো হবে। তো স্কুবা করানোর জন্য 3500 টাকা করে পার হেড। আর আমরা যে গ্লাস বোটটা করলাম সেটা তো বললাম 1200 টাকা করে পার হেড। আমার 80% প্রাণ বেরিয়ে গিয়েছিল, এখন বাকি 20% আছে। আমি জানি না যাওয়ার সময় ওই 20% প্রাণ ধরে রাখতে পারবো কিনা। আর কি এনজয় করবো। বাপরে, বোটটা কিরকম উথাল পাতাল করছিল, ভিতরে জল ঢুকে গেল, মানে সামনের দিকে জলটা হিচকে ভিতরে চলে এসছে। আমি এখন কি করে যাব, আমি সেই টেনশনে মরে যাচ্ছি। আমি আর এখানে কি এনজয় করব। এখন 12:30 বাজে, আমরা সবাই লাঞ্চ করতে আসলাম। এখানে একটা সবজি আছে, ভাত, পাঁপড়, আচার, ডাল, আর কি দেবে জানি না, আমাদের তো নিরামিষ। আর এখানে ওরা মাছ মাংস নিয়েছে। আর আমাদের জন্য এই হলো গিয়ে সবজি, ভাত, আর কি দেবে আমি বলতে পারছি না, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর মনে হয় কিছু দেবে না, না রে? ভাত খেয়ে তারপর আমরা এইখানটাতে একটু বিশ্রাম নিলাম এই ঝুপড়ি ঘরে। নর্থ বে আইল্যান্ডে থাকার কোনো হোটেল আমাদের চোখে পড়েনি, আমি জানি না এখানে থাকার কোনো হোটেল আছে কি না। তবে জায়গাটা অপূর্ব সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে যেন বিদেশে কোথাও ঘুরতে এসেছি। কিন্তু আমি ঠিকঠাক মতো কোনো কিছুই এনজয় করতে পারছি না, আমার মাথার মধ্যে শুধু ঘুরছে আমি আবার এই সমুদ্রের মধ্যে থেকে কি করে যাব। তো যাদের সাথেই আমার টুকটাক কথা হচ্ছে তাদেরকেই আমি শুধু জিজ্ঞেস করছি যে সমুদ্র ছাড়া কি এখানে গাড়িতে করে কি কোথাও যাওয়া যায় না। বলে 3 ঘন্টার একটা রাস্তা আছে, তাও আপনাকে সমুদ্র পাড়ি দিতে হবে ফেরিতে করে। কিছুক্ষণ সময়ের জন্য আপনাকে ফেরিতে থাকতে হবে, আর 3 ঘন্টা ঘুরে ঘুরে গাড়িতে করে আপনাকে যেতে হবে। আমি তো ঘুরতে গিয়ে অনেকবার বোটে উঠেছি, বেনারসে গিয়ে বোটে উঠলাম, তারপর কাশ্মীরে গিয়ে বোটে উঠলাম, দীঘাতে একবার সেই বোটে উঠেছিলাম। প্রথম দিকে একটু ভয় লাগে যখন বোটে উঠে, সেই সময় সামান্য একটু ভয় লাগে, পরে আর ভয় লাগে না। কৃপা আমাকে বলল যে মা তুমি যে সমস্ত জায়গাতে গেছো তখন তুমি ওই লেকের মধ্যেই আর কি ঘোরাঘুরি করেছো, আর এটা হলো বঙ্গোপসাগর, এখানে ঢেউ থাকবে না সেটা তুমি কি করে ভাবলে। নর্থ বে আইল্যান্ড থেকে আমরা এখন আসলাম রস আইল্যান্ডে। 40 মিনিট সময় বোটে ছিলাম, বোটে করেই তো এই আইল্যান্ডগুলোতে আসতে হয়। তো এই 40 মিনিট আবার সেই বোট উথাল পাথাল করলো, আমি আবারও ভয় পেয়েছি। শুধু ঠাকুরকেই ডাকতাম, মানে বোটে উঠে শুধু ঠাকুরকেই ডাকতাম। আবার মাঝে মধ্যে কান্নাকাটিও করেছি, চোখের জল আর বঙ্গোপসাগরের জল আমার মিলেমিশে একাকার। রস আইল্যান্ডে এসেই সাথে সাথে এরকম ঝাঁকে ঝাঁকে হরিণ দেখতে পেলাম। সারা রস আইল্যান্ডে এরকম ঝাঁকে ঝাঁকে হরিণ ঘুরে বেড়ায়, আর ওরা কাউকে কিচ্ছু বলে না।
ওদেরকে ধরে আদর করা যায়, চটকানো যায়, ওরা কিচ্ছু বলে না। রস আইল্যান্ড খুব ছোট্ট একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটা পায়ে হেঁটেও ঘুরে দেখা যায়, কিন্তু আমরা একটা এই ব্যাটারির গাড়িতে উঠলাম, কারণ ওই সামান্য আর কি পাহাড়ি রাস্তা, তো ওই ওঠানামা করতে অসুবিধা হয়, তো সেই জন্য একটা গাড়িতেই আমরা উঠলাম। তো গাড়িতে করে আমরা সমস্ত কিছু ঘুরে দেখছি। এখানে ব্রিটিশদের ঘর, ক্লাব ঘর, ডান্স ঘর, তারপরে যে রুমে তাস খেলা হতো সেই ঘর, চার্চ, বেকারি, সমস্ত কিছুই এখানটাতে রয়েছে, কিন্তু সেগুলোর সব আর কি ওই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আর হলো গিয়ে সুনামির সময় এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা না হলে বিল্ডিংগুলো এখনও ঠিকঠাক মতো থাকতো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে অপূর্ব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ। মনে হয় ঘন্টার পর ঘন্টা তাকিয়ে তাকিয়ে এই ভিউগুলোকেই উপভোগ করি। রস আইল্যান্ড খুব ছোট্ট একটা জায়গা, এখানে সেরকম একটা হোটেল দেখলাম না, এখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। সন্ধে হওয়ার সাথে সাথে এই জায়গাটা বন্ধ হয়ে যায়, আর এখানে স্নান করারও কোনো ব্যবস্থা নেই। নর্থ বে আইল্যান্ডে কিন্তু স্নান করার ব্যবস্থা আছে, মানে ওখানে সি বিচ রয়েছে, তো ওখানে স্নান করা যায়, তারপর চেঞ্জিং রুম রয়েছে, কিন্তু এখানে সে সমস্ত কোনো কিছুরই ব্যবস্থা নেই। এখন বুঝতে পারছি ব্রিটিশদের কেন এই জায়গাটা এত পছন্দ হয়েছিল। এই জায়গাটা দেখে ব্রিটিশদের এত ভালো লেগেছিল, ওরা এখানে আয়াশি করার জন্য সমস্ত ব্যবস্থা করে নিয়েছে। ওরা এখানে এসে টাইম পাস করতো, নিজেদেরকে এন্টারটেইন করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা এখানে এটা হলো করেছিল। ইংরেজদের সুইমিং পুল। ওদের ওই তখনকার দিনে বানানো সুইমিং পুলটা এখনো রয়েছে, লম্বা সুইমিং পুলটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়ে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক কিছু দেখানো হয়েছে। ওপাশে একটা বেকারিও রয়েছে, ওই বিস্কুট ফিস্কুট এগুলো, ব্রেড এগুলো মনে হয় বানাতো, সেগুলো সব রয়েছে। এই যে দেখো সুইমিং পুল, লম্বা আর সরু, অনেকটা বড়, ওই খালের মতো, খাল যেরকম হয় সেই রকম। এই এত বড় সমুদ্রের ধারে থাকতো, তারপর আবার ওদের সুইমিং পুল লাগে। আর কত ফটো তুলবে, আমি তো সব ফটোর ওই পিছন মানে ব্যাকগ্রাউন্ড একই রকম দেখি। আমি এখনো হরিণের কাছে ছবি তুলবো, তুমি আমাকে এখানে পিছন দিবে, আমার পিছনটা কিভাবে তুলবো? মানে পিছনটা এদিকে আসো, তুমি আমার পিছনটা। আমরা যে ব্যাটারি গাড়িতে উঠেছিলাম 100 টাকা করে নেওয়া হয়েছিল পার হেড, আর এই যে গ্লাস বোট, তারপরে এই যে গাড়ি, এগুলোর খরচা কিন্তু আমাদেরকেই দিতে হয়েছে, মানে আলাদা করে আমাদেরকে দিতে হয়েছে, এগুলো কিন্তু প্যাকেজ ট্যুরের মধ্যে ছিল না। এখানটাতে সেরকম একটা খাবারের কোনো দোকান দেখতে পেলাম না, শুধু ওই কুলফি দেখতে পেয়েছিলাম, কুলফি খাওয়া হয়েছিল, আর সেরকম কোনো কিছু চোখে পড়েনি। দেখতে পাচ্ছ জায়গাটা কেমন নিরিবিলি, লোকজন কম, সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, ভাবতেও কেমন লাগে। এর আশেপাশে শুধু জল আর জল, আর কিছুই নেই। আমরা যখন বোটে করে আসছিলাম তখন আরেকটা ছোট আইল্যান্ড আমাদেরকে দেখিয়েছিল, সেখানে আমরা কেউ নামিনি। ওখানটাতে জানো তো মেয়ে কয়েদিদের রাখা হতো, ব্রিটিশরা মেয়ে কয়েদিদের ওখানটাতে রেখে দিত, আর হাতে পায়ে বেড়ি পরানো থাকতো। মেয়েরা ওই জঙ্গলের মধ্যেই থাকতো, ওখানে তো বিভিন্ন রকমের হিংস্র প্রাণী ওদেরকে খেয়ে নিত, আর নয়তো এই জলের মধ্যে যে কুমির আছে সেই কুমির ওদেরকে খেয়ে নিত। কোনো দিকেই ওরা পালাতে পারতো না। প্রচুর হিংস্র অনেক আর কি এই ধরনের গল্প শুনেছি। আর এই বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর প্রচুর কুমির রয়েছে। তারপর বিভিন্ন জায়গায় নেভি ক্যাম্প রয়েছে, তো সেগুলো ভিডিও করা বারণ ছিল, অনেক জায়গাতেই ভিডিও করা বারণ ছিল। আর আমি ভিডিও করব কি, আমার অবস্থা দেখতে পাচ্ছ, ভয়ে আমি কিভাবে কুঁকড়ে আছি। রস আইল্যান্ড থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। আর আমি শুধু সবাইকে জিজ্ঞেস করছি পোর্ট ব্লেয়ারে যেতে কতক্ষণ লাগবে। ওই 40 মিনিট মতোই সময় লেগেছিল। তবে আসার সময় বোটটা একটু কম দোলাদুলি করেছে, জলটা দেখলেই বুঝতে পারবে, এখন সেরকম একটা জলের ঢেউ ছিল না। আমার হাজব্যান্ড বললো যে এখন ভাটা পড়ে গেছে, সেই জন্য বোট এরকম আর কি কম দোলাদুলি করেছে। আর কম দোলাদুলি করলে আমার হাজব্যান্ডের আবার মন খারাপ হয়ে যায়, বলে বোট যত দুলবে ততই তো মজা।
আর আমি ভয় পাই বলে জানো তো ও সেই পা দিয়ে জানো তো ধাক্কা দিয়ে দিয়ে বোটটাকে আরও নাড়াচাড়া বেশি করে করাবে। কেমন একটা হুজুকে মানুষের সাথে সংসার করি দেখো। আমি যেখানে ভয় পাচ্ছি সেখানে সে আমাকে ভয় দেখানোর জন্য আরও ব্যতিব্যস্ত। সন্ধ্যের সাথে সাথেই আমরা চলে আসলাম পোর্ট ব্লেয়ারে। আমাদের হোটেলের রুমে এসেই ভেজিটেবল চপ আর চা খেলাম। তারপরে সবাই মিলে কিছুক্ষণ গল্প হলো। এখন ডিনার টাইম, এখন ভাত খাচ্ছি, আলু পটলের তরকারি আর পনির বাটার মশলা, সাথে রয়েছে ডাল। আর যাদের নিরামিষ ছিল না তারা চিকেন খেয়েছিল। আমাদের আজকে নিরামিষ, তাই আমাদেরকে পনির দেওয়া হয়েছিল। এখন রাত 10টা বাজে, আমরা ডিনার করে তারপরে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো কালকেও তাই করেছি, আজকেও তাই করলাম। আজকে তো দুবার বাইরে গেলাম হাঁটতে, সন্ধ্যের সময় চাউমিন খেয়ে তখনও বাইরে কিপার আমি ঘুরে এসেছি। ভালো লাগে জায়গাটা বেশ, সবই তো ভালো লাগে, কিন্তু ওই বোটের কথা মনে পড়লে আমার যে কী ভয় লাগে, এখনও বুকটা ধরাস ধরাস করে ওঠে, এত ভয় পেয়েছি। এখানে এক ভদ্রলোকের সাথে কথা হলো, সে বলল রস আইল্যান্ড এই 2-3 দিন বন্ধ ছিল, হ্যাঁ, এই নাকি 2 দিন ধরে আবার এই বোট চালু হয়েছে ওয়েদার খারাপের জন্য। বলে আজকে যেটা হয়েছে সেটা ওয়েদার খারাপের জন্য হয়েছে। আর ওরা তো শুধু আমাকেই বকে যাচ্ছে, উল্টোপাল্টা কথা আমাকেই বলে যাচ্ছে, কিন্তু সেই ভদ্রলোক বলল যে আপনি যেটা বলেছেন সেটা ওয়েদার খারাপের জন্যই হয়েছে ওরকমটা। হ্যাঁ, আর ওরা শুধু আমাকে বলেই যাচ্ছে, আমি বেশি পাগলামি করছি, আমি বেশি ভয় পাচ্ছি, কিন্তু উনি আমাকে বলল যে না, ওয়েদারটা ভালো ছিল না, 2 দিন রস আইল্যান্ডের বোট বন্ধ ছিল, এই গতকালকে থেকে আবার নাকি চালু হয়েছে। যাই হোক, এই হলো আজকের দিনের ব্যাপার। সবাই দেখো শুয়ে পড়েছে, আমি মুখ হাত ধুয়ে আসলাম এইমাত্র, তো এখন আমিও ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।